হ্যালো, গুড মর্নিং স্টুডেন্ট। আমি আজকে তোমাদের যেটা পড়াতে চাইছি যে একমাত্রিক গতি অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল মোশন ক্লাস 11-এর সিলেবাসে এটা আছে। এবারে প্রথমেই আসি যে একমাত্রিক গতি বা ওয়ান ডাইমেনশনাল মোশন সম্বন্ধে জানার আগে কিছু কথা জেনে। এরপরে যেটা আছে যে বল বিজ্ঞান মেকানিক্সকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি কি গতিবিজ্ঞান, যেটাকে বলা হয় ডাইনামিক্স, এবং অপর ভাগটির নামটি কি স্ট্যাটিক্স, স্থিতিবিজ্ঞান। এরপরে যেটা আছে যে গতিবিজ্ঞান বা ডাইনামিক্সকে দুটি ভাগে ভাগ করা হয়। একটিকে বলা হয় কাইনেমেটিক্স, যেটাকে বলা হয় স্মৃতিবিজ্ঞান। এখানে শুধু বলের কারণ নিয়ে আলোচনা করা হয় না, এখানে শুধু ফল নিয়ে আলোচনা করা হয়। মানে গতির ফলে কি সৃষ্টি হয়, ত্বরণ, বেগ, এইসব নিয়ে আলোচনা করা হয়। কিন্তু এখানে কোনো গতির কারণ খোঁজা হয় না, কারণ গতিটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, সেটা নিয়ে এখানে আলোচনা করা হয় না। তাই এটাকে বলা হয় কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞান। তারপরে অপর ভাগটাকে বলা হচ্ছে যে কাইনেটিক্স বলতে কি বোঝায়, যে চল বিজ্ঞান। এখানে গতির কারণ নিয়ে আলোচনা করা হয়, তাই এটাকে বলা হয় কাইনেমেটিক্স। তাহলে আমরা কি জানতে পারলাম যে বল বিজ্ঞান মেকানিক্সকে দুটি ভাগে ভাগ করা হয়। একটিকে বলা হয় গতিবিজ্ঞান ডাইনামিক্স, আর একটিকে বলা হয় কি স্ট্যাটিক্স বা স্থিতিবিজ্ঞান। আর কি জানলাম যে গতিবিজ্ঞান বা ডাইনামিক্সকে ভাগ করা হয় দুটি ভাগে, কাইনেমেটিক্স এবং কাইনেমেটিক্স বলা হয় স্মৃতিবিজ্ঞান, এবং এখানে আলোচনা করা হয় বলের ফল নিয়ে, এখানে বলের কারণ নিয়ে আলোচনা করা হয় না। আর কাইনেটিক্সে কি আলোচনা করা হয়, এখানে ফল নিয়ে আলোচনা করা হয় না, কারণ নিয়ে আলোচনা করা হয়। তাহলে তোমরা একটা বুঝতে পেরেছো তাহলে কি বললাম। তাহলে আমরা প্রথমে কি জানতে পারলাম যে বল বিজ্ঞান এবং গতিবিজ্ঞান, স্থিতিবিজ্ঞান, স্মৃতিবিজ্ঞান এবং চল বিজ্ঞান সম্বন্ধে কিছু জানলাম। এরপরে যেটা আসি সেটা হলো যে ওয়ান ডাইমেনশনাল মোশন। ছাত্ররা এরপরে যেটা আসি যে ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, 3D মোশন বলতে কী বোঝায়। সাপোজ ধরো কোনো একটি বস্তু বা পিঁপড়ে সরলরেখা বরাবর চলছে, তাহলে এর গতি প্রকাশ করার জন্য বা দূরত্ব অবস্থান প্রকাশ করার জন্য আমরা একটা স্থির বিন্দু ও নিতে পারি। যদি পিঁপড়েটি এখানে থাকে এ পর্যন্ত, যদি এক্স দূরত্ব পর্যন্ত যদি এক্স দূরত্ব হয়, তাহলে আমরা এই পিঁপড়ের গতিকে প্রকাশ করতে পারি। সেই জন্য এটাকে বলা হয় ওয়ান ডাইমেনশনাল। তাহলে এরপরে আসি যে এটাকে কি বলা হয়, ওয়ান ডি। আচ্ছা, এরপরে 2D কাকে বলবো, যদি কোনো গতি একটি তলের মধ্যে সীমাবদ্ধ থাকে। সাপোজ ধরো এটা একটা তল, এই তলের মধ্যে যদি কোনো গতি থাকে, তাহলে এই যে বস্তুটি বা পিঁপড়েটির অবস্থান প্রকাশ করার জন্য আমাদের দুটি মান জানা দরকার। একটি হলো এটাকে আমরা যদি এক্স বলি, এই দিকে যদি ওয়াই বলি, তাহলে প্রকাশ করার জন্য এক্স ওয়াই লাগে। তাহলে আমরা কি বুঝলাম যে কোনো গতি যদি তলের মধ্যে থাকে তখন তাকে কি বলা হবে, টু ডাইমেনশনাল গতি। এরপরে আসি যে 3 ডাইমেনশনাল গতি কাকে বলে। 3 ডাইমেনশনাল 3D বলতে বোঝায় যে 3Dর উদাহরণটা হচ্ছে যে, প্রথমেই তোমাদেরকে বলি উদাহরণটা কি হতে পারে। ধরো বাড়ির ঘরের মধ্যে কোনো পাখি উড়ছে, তাহলে এই পাখি উড়ার গতি বর্ণনা করতে হলে কিন্তু আমাদের 1Dর তাহলে আমরা কি বলবো যে 3D মোশন বলতে কি বোঝায় বা ত্রিমাত্রিক গতি বলতে কি বোঝায়, যদি কোনো গতি সরলরেখা বরাবর না হয় এবং একটি তলের মধ্যে সীমাবদ্ধ না থাকে, যদি একটা কোনো মানে অন্যভাবে থাকে, 3 নম্বর পজিশনটায় থাকে, মানে কীরকম, যে একটি বাড়ির মধ্যে পাখি উড়ে দিচ্ছে, তাহলে ওই পাখির গতি প্রকাশ করার জন্য আমাদের 3টে অক্ষ লাগে।
এই জন্য একে বলা হয় 3 ডাইমেনশনাল মোশন। আর পিতে থাকলে সেটা কী বলা হবে, এক্স পয়েন্টের নাম কি, মানে স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, এটাকে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এক্স। এই গতিকে বলা হয় 3 ডাইমেনশনাল গতি। আচ্ছা, এরপরে আমরা তাহলে প্রথম থেকে কী জানলাম, যে বলবিজ্ঞানের কয়টি শাখা এবং তারা মানে ওদের মধ্যে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এরপরে যেটা আসছে সেটা হলো যে মানে স্থিতি ও গতি মধ্যে পার্থক্য কী এবং কাকে বলে। তাহলে প্রথমেই আসি যে মানে এরপরে আসি যে মানে স্থিতি কাকে বলে। স্থিতি তাকেই বলবো যদি কোনো বস্তুর স্থান পরিবর্তন না হয়, যদি এর ভেলোসিটি শূন্য হয় এবং ত্বরণ না থাকে। ত্বরণ না থাকে কতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু বেগ শূন্য থাকবে এবং এর স্থান পরিবর্তন করবে না। তাহলে আমরা এখানে কী জানলাম, তাহলে যে স্থিতির উদাহরণ কি, ঘরবাড়ি, আর গতির উদাহরণ কি, বাস, ট্রাম। আচ্ছা, আমরা তাহলে এরপরে আসি কি, চরম স্থিতি বলতে কি বোঝায়, অর্থাৎ অ্যাবসোলিউট রেস্ট। আচ্ছা, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমরা যখন কারো গতি নির্ণয় করি বা যখন বলি যে এই বস্তুটি মানে গতিশীল, স্থির, আমরা তখন কিভাবে বলি, আমরা কারো সাপেক্ষে বলি। কীরকম, সাপোজ ধরো আমি এখানে দাঁড়িয়েছি বা আমরা সবাই এখানে দাঁড়িয়েছি, এই রাস্তা দিয়ে একটি বাস যাচ্ছে এই দিকে, তখন আমি কি বলবো, যে বাসটি গতিশীল। যদি এমন হয় আরেকটা বাস যাচ্ছে পাশাপাশি প্রায় একই বেগে যাচ্ছে, তাহলে এটাকে যদি সি বাস বলি, এটাকে ডি বাস বলি, তাহলে সি বাসের যাত্রী কি দেখবে, যে ডি স্থির, আবার ডির যাত্রী সিকে কি দেখবে, স্থির। তাহলে আমরা এখানে কি বুঝলাম, যে এ দেখছে সি ডি দুটোই গতিশীল, কিন্তু সি ডি যাত্রী একে অপরকে দেখছে কি, স্থির। তাহলে এটা আমাদের কেন মনে হচ্ছে, এটা জানি যে পৃথিবীতে কোনো মানে চরম স্থিতি বলতে সে সব সময় স্থির, এই কথাটা আমরা বলতে পারবো না। কারণ আমরা যখন কোনো বস্তুকে গতি বা স্থির দেখি, তখন আমরা কারো সাপেক্ষে দেখি। তখন আমি যখন এই বাসগুলোকে দেখছিলাম যে গতিশীল, আমি কার সাপেক্ষে দেখছিলাম, এ পয়েন্ট থেকে, এ পয়েন্ট কোথায় আছে, পৃথিবীর উপরে। তাহলে আমরা পৃথিবীর উপরে থেকে বাসকে দেখছি গতিশীল, আর বাস মানে সি বাসের যাত্রী ডি বাসে কী দেখছে, সে বাসের মধ্যে থেকে সে ডি বাসকে দেখছে যে ডি বাস স্থির। আবার অন্যভাবে এটাকে বলা যায় কীরকম, যে পৃথিবীকে আমরা কী ধরেছিলাম, প্রথমে স্থির ধরেছিলাম, পৃথিবীও স্থির নয়। কারণটা কি, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতিছে, তাহলে কি পৃথিবী স্থির, পৃথিবী স্থির নয়। আবার আরেকটু অন্যভাবে আরেকটু ভাবো, যে সূর্য যে গ্যালাক্সিতে আছে, তাহলে সেই গ্যালাক্সিটাও কি স্থির, সেটাও স্থির নয়, সেই অন্যান্য গ্যালাক্সির মানে সাপেক্ষেও ঘুরতিছে। তাহলে আমরা কি জানতে পারলাম, যে মহাবিশ্বে কোনো চরম স্থিতি বা চরম গতি বলতে কোনো মানে টার্ম নেই, শব্দ নেই, কোনো বস্তুই নেই। আমরা তাহলে চরম গতিকে কেন বলছি, যে চরম গতিও নেই, চরম গতিও নেই, চরম গতিও নেই। কারণটা হলো, আমরা চরম গতি নির্ণয় করি কার সাপেক্ষে, চরম স্থিতির সাপেক্ষে। চরম স্থিতির সাপেক্ষে গতিটা নির্ণয় করা হয় বলেই, তাই চরম স্থিতি যেহেতু নেই, সেই জন্য চরম গতিও নেই। তাহলে চরম স্থিতি বা চরম গতি বলতে আমরা মানে কি জানবো, যে এরকম কোনো মানে জানি না, বলতে গেলে এক কথাতে, যে মানে কোনো বস্তুই অ্যাবসোলিউটলি রেস্ট বা মোশন এই পজিশনে থাকতে পারে না বা নেই। তাহলে আমরা কি জানলাম, যে
অ্যাবসোলিউট রেস্ট বা অ্যাবসোলিউট মোশন বলতে কোনো কিছুই নেই। তাহলে কি সব স্থিতি এবং গতি আপেক্ষিক। কারণটা হলো যে আমরা যখন যে একটু আগে যে উদাহরণটা দিয়েছিলাম, এ পয়েন্ট থেকে এই দিকে দুটি বাস যাত্রা করছে, তাহলে এদের গতি নির্ণয় করেছিলাম কার সাপেক্ষে? এ পয়েন্টের সাপেক্ষে। আর ডির গতি নির্ণয় করেছিলাম কার সাপেক্ষে? সি পয়েন্টের সাহায্যে। সেই জন্যই বলা হয় যে স্থিতি সির যাত্রী ডিকে দেখছে স্থির, কার সাপেক্ষে? সি বাসের সাপেক্ষে। আবার সি বাসের সাপেক্ষে ডি কি? স্থির। তাহলে এটা কি? স্থির। কিন্তু যে এ পয়েন্ট থেকে ডিকে দেখছে সে কি দেখছে? ডি গতিশীল। তাহলে এর সাপেক্ষে ডি গতি আছে, আর সির সাপেক্ষে ডির গতি নেই। তাহলে এটা কোনোদিন সম্ভব হয় যে একটা জিনিসের একজন দেখছে যে গতি আছে, আর একজন দেখতেছে যে গতি নেই? তাহলে আমরা এখান থেকে কী জানলাম? যে সব স্থিতি বা গতি কি আপেক্ষিক। কার সাহায্যে আপেক্ষিক? যে এ এবং সি সাপেক্ষে, এর সাপেক্ষে ডির গতি আছে, সির সাপেক্ষে গতি নেই, তাই স্থিতি এবং গতি কি? আপেক্ষিক। তাহলে এখান থেকেই আমরা আসতে পারি এ এবং সিকে আমরা রেফারেন্স ফ্রেম বলতে পারি, যেটাকে বলা হয় নির্দেশতন্ত্র। তাহলে আমরা কি জানতে পারলাম? যে কোনো বস্তুর গতি প্রকাশ করতে হলে আমাদেরকে কোনো না কোনো কিছুর একটি রেফারেন্স পয়েন্ট লাগে। রেফারেন্স পয়েন্টকেই একটি ফ্রেম আকারে যদি আমরা দেই তখন তাকে বলা হয় রেফারেন্স ফ্রেম। তাহলে এই রেফারেন্স ফ্রেমটা আমরা কেন ব্যবহার করি? সাপোজ ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, তাহলে তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো, তোমাকে কেউ যদি ফোন করে বলে যে তুই কোথায় আছিস, তখন তুমি কি বলবে? তোমাকে তো কিছুটা পয়েন্ট বলতে হবে। যেমন তুমি বাজারে গিয়েছো, বাজারে গিয়ে তুমি তোমার বন্ধুকে ফোন করে বলতে পারো যে আমি এই দোকানের সামনে আছি, বা বাজারের পিছনে আছি, বা বাস স্ট্যান্ডের পাশে আছি, বা স্টেশনের রেল লাইনের পাশে আছি। তুমি একটা কোথাও না কোথাও একটা পয়েন্ট দাও, যার সাহায্যে তোমার বন্ধু তোমাকে খুব সহজেই খুঁজে পেতে পারে। তাহলে কি আমরা যার সাপেক্ষে বলছি সেটাকে কি বলা হয়? রেফারেন্স ফ্রেম। এবারে আমরা যখন কোনো বস্তুর গতি প্রকাশ করব, তখন তো আর ওই রকম তো বস্তু থাকবে না, তো যে চায়ের দোকান বা বাস স্ট্যান্ড। তখন আমরা কি করব? যে তখন আমরা অক্ষ টানব। কীরকম? কোনো যদি সরলরেখায় গতি, তখন তাকে বলা হবে 1 ডাইমেনশনাল। যদি এটা তলে হয় তখন তাকে বলা হবে কি? 2 ডাইমেনশনাল। যদি কোনো একটি 3 ডাইমেনশনাল পেশে হয় তখন তাকে কি বলবো? 3 ডাইমেনশনাল। তাহলে এইগুলোকে কি বলা হচ্ছে? ফ্রেম অফ রেফারেন্স। এইগুলোকে বলা হচ্ছে কি? ফ্রেম অফ রেফারেন্স। এইগুলোর সাপেক্ষে আমরা কোনো বস্তুর গতি নির্ণয় করব। তাহলে ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশতন্ত্র কাকে বলে বোঝা গেছে? নির্দেশতন্ত্র তাকেই বলবো যার সাহায্যে আমরা কোনো বস্তুর গতি বা অবস্থান নির্ণয় করা হয়। তাহলে দেখে নাও, তাহলে নির্দেশতন্ত্র কাকে বলে। তাহলে আমরা একটা সংজ্ঞা এখানে বলা হচ্ছে, যেটা যে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় পারিপার্শ্বিক অন্য কোনো বস্তু বা বস্তু সামগ্রীর সাপেক্ষে। এই অন্য বস্তু বা বস্তু সামগ্রীকে কি বলা হয়? নির্দেশতন্ত্র বলা হয়। আমার একটু হাতের লেখা একটু খারাপ হচ্ছে, কারণ আমি ডিজিটাল বোর্ডে লিখতেছি, তো এই জন্য তোমরা এটাকে একটু ভালোভাবে আমার কথার সাথে সাথে মিলিয়ে নেবে। একটু বানান টান ভুল হতে পারে, ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? যে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় পারিপার্শ্বিক অন্য কোনো বস্তু বা বস্তু সামগ্রীর সাপেক্ষে। এই অন্য বস্তু বা বস্তু সামগ্রীকে বলা হয় কি? নির্দেশতন্ত্র। আচ্ছা, আমি প্রথমে যখন পড়িয়েছিলাম যে বলবিজ্ঞানের বিভিন্ন শ্রেণীবিভাগ, সেখানে একটা জিনিস ছাড়া হয়ে গেছিলো, যে স্মৃতিবিজ্ঞান। ওটা আমি বলে দিচ্ছি কি,
যে স্মৃতিবিজ্ঞান তাকেই বলবো যেখানে বলের সাম্যাবস্থা নিয়ে আলোচনা করা হয়, মানে বলের ক্রিয়ার ফলে সাম্যাবস্থার সৃষ্টি হয়, এর ফলে এই নিয়ে আলোচনা করা হয়, এর শর্তাবলী এটা কিভাবে হয় এটা নিয়ে মানে বিশদভাবে আলোচনা করা হয়। কোথায়? এই স্মৃতিবিজ্ঞান। এই স্মৃতিবিজ্ঞানকে বলা হয় কি? স্ট্যাটিক্স। স্মৃতিবিজ্ঞান কী বলতে হয়? স্ট্যাটিক্স। আচ্ছা, এরপরে আসি যে কার্তেজীয় নির্দেশতন্ত্র এবং যেটাকে বলা হয় কার্তেশিয়ান ফ্রেম অফ রেফারেন্স, মানে এটি বলেছিলেন, ম্যাথমেটিক্যালি রূপ দিয়েছিলেন ফরাসি গণিতজ্ঞ ডেকার্ত। 1D, 2D, 3D, পোলার, স্ফেরিক্যাল। তাই এই সবকে কী বলা হয়? যে কার্তেজীয় নির্দেশতন্ত্র বা কার্তেশিয়ান ফ্রেম অফ রেফারেন্স। প্রথমেই আসি যে তাহলে 1D ব্যাপারটা কীরকম। আগেই তোমাদেরকে এটা বলে দেওয়া হয়েছে, তবুও তোমাদেরকে বলছি। ধরো ও একটি ফিক্সড পয়েন্ট, এখান থেকে এটা এক্স অক্ষ ধরা হয়েছে, কোনো বস্তু এখানে আসছে পি, তাহলে এখান থেকে এর দূরত্ব এক্স। এটা সিম্পল, এর মধ্যে কোনো জটিলতা নেই। তাই একে বলা হয় কি? একমাত্রিক গতি বা একমাত্রিক নির্দেশতন্ত্র বলা হয়। অর্থাৎ আরও অন্যভাবে বলা যায় কি? কণার গতিকে বলা হয় একমাত্রিক গতি। এক্স অক্ষকে একমাত্রিক নির্দেশতন্ত্র বলে। তাহলে এটা সিম্পল, এর মধ্যে কোনো কোনো কঠিন বিষয় নেই বোঝার জন্যই। তাহলে 1D কী জানলাম? যে কোনো একটি ফিক্সড পয়েন্ট থেকে যদি পি পর্যন্ত যায় তাহলে তার দূরত্ব এক্স, এবং কণার গতিকে বলা হয় একমাত্রিক গতি, এবং এক্স অক্ষকে বলা হয় একমাত্রিক নির্দেশতন্ত্র। এরপরে আসি দ্বিমাত্রিক গতি, যেটাকে বলা হচ্ছে কি? 2D। কীরকম? এটা একটা নির্দেশতন্ত্র টানা হয়েছে, এক্স ওয়াই ফিক্সড পয়েন্ট ও, কোনো বস্তু এখানে আছে পি পয়েন্টে আছে, এই স্থানাঙ্ক এক্স ওয়াই। তাহলে এটাকে কি বলবো? এই দূরত্বটাকে এক্স, এই দূরত্বকে ওয়াই, আর এটা কি? ও পয়েন্ট থেকে তার দূরত্ব। তাহলে ওপি সমান কী হবে? এটা সিম্পল, এর মধ্যে কোনো জটিলতা নেই, কারণ তোমরা এটা জানো এটা কীভাবে হয়। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ওপিকে কী বলা হয়? আর। তাহলে পি পয়েন্টের দূরত্ব ও বিন্দু কত? আর। এটাকেই বলা হয় কি? দ্বিমাত্রিক বা 2 ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স। মানে এর গতিকে বলা হয় দ্বিমাত্রিক গতি, পির গতিকে বলা হয় 2D মোশন, এবং এই যে ফ্রেম অফ রেফারেন্সকে কী বলা হবে? 2 ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স। সিম্পল। এরপরে আসি কি? 3D। তাহলে এটা ও পয়েন্ট, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড। এটাকে পি বলা হলে তাহলে স্থানাঙ্ক কত? এক্স ওয়াই জেড। তাহলে এটাকে এক্স, এটা ওয়াই, এটা কি? জেড। তাহলে এটা আর হলে তাহলে আর সমান কত হবে? তাহলে √((() অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এই কণার গতিকে বলা হয় কি? 3 ডাইমেনশনাল মোশন বা ত্রিমাত্রিক গতি। এই ফ্রেম অফ রেফারেন্সকে কী বলা হবে? তাহলে ফ্রেম অফ রেফারেন্সকে বলা হবে 3D কার্তেশিয়ান ফ্রেম অফ রেফারেন্স। তাহলে প্রথম থেকে আমরা একবার রিভিউটা করে নিই। 1 ডাইমেনশনাল একমাত্রিক গতি, একমাত্রিক নির্দেশতন্ত্র। 2 ডাইমেনশনাল 2 মাত্রিক গতি। আর এর মান বলতে এই যে মানে কত দূরে বস্তুটি আছে ও বিন্দু থেকে, এটাকে বলা হয় 2 ডাইমেনশনাল। 3 ডাইমেনশনাল কোনটাকে বলবো? তাহলে এটাকে বলবো 3 ডাইমেনশনাল।
এর গতিকে বলা হয় কি 3D মোশন, এবং এর মানে নির্দেশ তন্ত্রকে বলা হয় কি 3 ডাইমেনশনাল কার্তেশীয় ফ্রেম অফ রেফারেন্স। তাহলে এরপরে আসি কি যে পোলার ফ্রেম অফ রেফারেন্স। পোলার ফ্রেম অফ রেফারেন্সটা প্রায় ছবিটা প্রায় একই রকম দেখতে, কার মতন 2 ডাইমেনশনালের মতনই, প্রায় একই কনসেপ্ট, একটু অন্যভাবে বলা হয়েছে। কারণটা কি এখানে অ্যাঙ্গেল কথাটা আসছে, মানে এখানে থিটা কথাটা আসার জন্য। কিভাবে, যদি কোনো বস্তু পি অবস্থানে থাকে তাহলে ও পয়েন্ট থেকে তার দূরত্ব যদি আর হয় এবং থিটা যদি এক্স অক্ষের সাথে যদি সে থিটা কোণে থাকে, মানে পি বস্তুটা, তাহলে এই আরকে দুটি ভাগে ভাগ করা যায়, মানে দুটি কম্পোনেন্টে। একটা হলো এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা। তাহলে এই ক্ষেত্রে আর এর মান কীভাবে নির্ণয় করব? সিম্পল, এর মধ্যে কোনো জটিলতা নেই। তাহলে আর সমান কি, তাহলে কি জানি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কী হবে? তাহলে এক্স স্কোয়ার সমান কি আর কস থিটার হোল স্কোয়ার প্লাস ওয়াই সমান কি আর সাইন্স থিটার হোল স্কোয়ার সমান কি আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এটা সমান 1 হয়। তাহলে এটা সমান কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আর সমান কি √অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই ক্ষেত্রেও আর এর মান প্রায় সেম, যখন 2 ডাইমেনশনাল মানে গতি আলোচনা করা ছিল সেখানে প্রায় একই রকমই, প্রায় কি পুরোটাই একই। আচ্ছা, এরপরে আরেকটা কথা আসবে যে এখানে ট্যান থিটার মানে মানটা বের করতে হয়। ট্যান থিটা সমান কি ওয়াই অক্ষর যে মান বাই ওয়াই বাই এক্স। তাহলে বোঝা গেছে। তাহলে এটাও ট্যান থিটাটা কী করে এসছে, আমরা এটাকে যদি অন্যভাবে একটু বলি, ওয়াই বাই এক্স সমান কী হবে, ওয়াই সমান কি আর সাইন থিটা, এক্স সমান কি আর কস থিটা, আর কাটা যাবে। তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান কি ট্যান থিটা। তাহলে আমরা তাহলে এখান থেকে তাহলে কি জানলাম যে ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স। আর কি জানলাম, আর সমান √অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এইগুলো পেলাম, এটা কি তাহলে পোলার ফ্রেম অফ রেফারেন্সের আর এর মান এবং ট্যান থিটার মান। আর আর থিটাটা কি, আর থিটাটা হলো পি বিন্দুর স্থানাঙ্ক। সিম্পল। আচ্ছা, তাহলে এরপরে আসি যে স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্স ছবিটা কীরকম হয়। যদি কোনো বস্তু গোলীয় তলে থাকে, সাপোজ পি বিন্দুতে যদি থাকে, তাহলে আমরা ও বিন্দু থেকে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ টানার পরে কী করলাম, যে এই যে মানটা, এটাকে যদি পি ড্যাশ দেওয়া হয়, এটা এক্স অক্ষের সাথে ফাই কোণে আছে। এটা কত, ফাই কোণ মানে কত, এটা প্রায় সম্পূর্ণ 360। তাহলে ফাই কি হয়, ফাই 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এটা একটা মানে এমসিকিউ টাইপের কোশ্চেন হতে পারে। তাহলে ফাই কত ডিগ্রি পর্যন্ত হতে পারে, 0 থেকে 360 ডিগ্রি। আর কি থিটা কোণটা কি, জেড অক্ষের সাথে যদি এই যে ওপি দৈর্ঘ্য, মানে ওপিটি যদি থিটা কোণের সাথে যদি থাকে, এই থিটা কোণটি কত, প্রায় 180 পর্যন্ত মুভ করতে পারে। তাহলে থিটা কোণটি কী হয়, 0 থেকে প্রায় 180 ডিগ্রি পর্যন্ত মুভ করতে পারে। ডিগ্রি প্রায় 180 ডিগ্রি। তাহলে বোঝা গেছে। তাহলে এই ক্ষেত্রে এই বস্তুর গতিকে বলা হয় কি গোলীয়
নির্দেশতন্ত্র মানে স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্স। তাহলে এখান থেকে যেগুলো পেলাম তাহলে সেগুলো কী হলো, তাহলে যে ফাই ফাই 0 থেকে 360 ডিগ্রি, থিটা 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত হতে পারে। তাহলে এই নির্দেশতন্ত্রের কে বলা হয় কি গোলীয় ফ্রেম অফ রেফারেন্স। তাহলে তোমরা তাহলে মানে কি বলবো আর তোমাদেরকে, যে তোমরা প্রথম থেকে তোমাদেরকে আসি তাহলে তাহলে আবার তাহলে প্রথম থেকেই বলে দেয় একবার যে একমাত্রিক গতি কাকে বলা হয়। একমাত্রিক গতি যেটাকে বলা হয় মানে একটি সরলরেখা বরাবর থাকে তাকে বলা হয় একমাত্রিক গতি, এবং একমাত্রিক গতি বলা হয়। আচ্ছা প্রথম থেকে তারপরে আসি বল বিজ্ঞান। তাহলে কাজগুলো বল বিজ্ঞান মেকানিক্সকে দুটি পার্টে ভাগ করা হয়। পার্ট দুটি কী কী? একটাকে বলা হয় গতিবিজ্ঞান, একটাকে বলা হয় স্থিতিবিজ্ঞান। গতিবিজ্ঞানকে কী বলা হয় ডাইনামিক্স, আর স্থিতিবিজ্ঞানকে কী বলা হয় স্ট্যাটিক্স। আর ডাইনামিক্সে দুটি ভাগে ভাগ আছে, কাইনামেটিক্স আর কি কাইনেটিক্স। কাইনামেটিক্সে স্মৃতিবিজ্ঞান, আর কাইনেটিক্সে হলো কি চল বিজ্ঞান। স্মৃতিবিজ্ঞানে কী করা হয় বলের ফল নিয়ে আলোচনা করা হয়, কারণ নিয়ে আলোচনা করা হয় না। কাইনেটিক্সে কী করা হয় এখানে কারণ কেন নিয়ে আলোচনা করা। আর স্ট্যাটিক্সে যেটাকে স্থিতিবিজ্ঞান সেখানে কী হয় সাম্যাবস্থা নিয়ে আলোচনা করা হয়। সাম্যাবস্থা যেটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম। আচ্ছা তাহলে এরপরে আসি তাহলে কি 1D 2D 3D মোশনটা কি, এগুলো মানে বলে দিয়েছি, এগুলো তবু দেখে নাও কী কী। 1D এটা 2D, এটা 2Dর উদাহরণ, 3Dর উদাহরণ, এটাকে 3Dর উদাহরণ। 3D মোশন। স্থিতি গতি কাকে বলে আর কি স্থিতি গতির উদাহরণ। এরপরে আসি যেটা কি চরম স্থিতি বা অ্যাবসলিউট রেস্ট কোনটাকে বলা হচ্ছে। অ্যাবসলিউট রেস্ট বলতে কোনো কিছুই নেই, চরম স্থিতি বা গতি বলতে কোনো কিছুই নেই। তাই কি সব স্থিতি বা গতি কি আপেক্ষিক হয়, কারণ কি আমরা গতিশীল বা স্থির কার সাপেক্ষে আমরা কোনো না কোনো কারো সাপেক্ষে বলেছি, তাই সব স্থিতি বা গতি কি আপেক্ষিক। এরপরে আসি যে গতিকে প্রকাশ করার জন্য ফ্রেম অফ রেফারেন্স লাগে, সেই ফ্রেম অফ রেফারেন্সটা কি 1D 2D 3D পোলার আর কি স্ফেরিক্যাল। তাহলে নির্দেশতন্ত্রের সংজ্ঞা, তারপরে স্মৃতিবিজ্ঞান এটা মানে তখন বলেছিলাম যে বলা হয়েছিল না। এরপরে আসি কি কার্তেজীয় নির্দেশতন্ত্র, কার্তেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স ফরাসি গণিতজ্ঞ ডেকার্ত এটি মানে এর ম্যাথমেটিক্যাল রূপ দিয়েছিলেন। কিভাবে এইগুলো আর এর মান 2D 3Dর ক্ষেত্রে পোলার ফ্রেম অফ রেফারেন্স কীভাবে আমরা আর এর মানটা পেয়েছি, এটা যে স্যাটিসফাই করছে এটা দেখতে পেয়েছি। ট্যান থিটার মান কী করে পেয়েছি সেটাও আমরা এখানে দেখলাম। তাহলে এরপরে স্ফেরিক্যালে থিটা ফাই কত থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত মুভ করতে পারে। তাহলে এইটা হলো কি তাহলে মানে বল বিজ্ঞান বা যেটাকে বলে একমাত্রিক গতির মানে প্রাথমিক যেটা ইন্ট্রোডাকশান, সেটা আমি তোমাদেরকে দিলাম। এটা কি ছিল ইন্ট্রোডাকশান। তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা পড়ানোটা তাহলে তোমরা তাহলে কমেন্ট করে জানাবে, এবং তোমাদের যদি খারাপও লাগে তোমাদের কোন বিষয়টা খারাপ লেগেছে মানে কোথায় প্রবলেম হচ্ছে তোমরা কমেন্টের সাহায্যে জানাবে। এবং আপনাদের কাছে আমার এটি অনুরোধ যে আমার যদি পড়ানো না ভালো লাগে তোমরা ডিসলাইকও করতে পারো, আমার কোনো আপত্তি নেই। তোমাদের যেটাই মানে
যেটাই তোমাদের মনে হবে তোমরা সেটাই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আমি খুবই জানার জন্যই উদগ্রীব হয়ে বসে থাকব, কারণ আমি কীভাবে পড়াচ্ছি, আমার ভুল ত্রুটি কোথায় হচ্ছে সেটা তো আমার তো জানা দরকার। তোমরা বলবে, আমি কোনো মনে করবো না, এবং তোমরা তোমাদের বন্ধুদেরকে এগুলো শেয়ার করবে। ঠিক আছে, ওকে।